আমি ছোট্ট একটি কেস দিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করছি। লাইভটি ততক্ষণ আপনারা শেয়ার করতে থাকুন। একটি বাচ্চা ৩ বছরের একটি শিশু তার মা তাকে নিয়ে এসছে। ৩ বছরের একটি শিশু মেয়ে বাচ্চা মায়ের কোলে আছে। সে ক্লিনিকে ঢুকছে, তার মা ক্লিনিকে ঢুকছে। ঢোকার পরে আমার চোখে চোখ পড়ার সাথে সাথে শিশু কান্না করতে শুরু করেছে এবং কান্না করার সাথে সাথে সে পিছন ফিরে তার মাকে চেপে ধরেছে। ধরে আমার দিকে ভয়ে 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 তাকাচ্ছে, আবার চোখ ঘুরিয়ে নিচ্ছে এবং ভয়ে কান্না করছে। খুব মৃদুভাবে কান্না করছে, আবার কান্না করছে, মানে ওর মাকে আবার চেপে ধরছে। কিছুক্ষণ থাকার পর আবার আমাকে দেখছে। আমার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে সেই চোখ ঘুরিয়ে নিয়ে কান্না করছে এবং তার মাকে চেপে ধরছে, সেই সঙ্গে কান্না করছে। দেখার সাথে সাথে সে আমাকে দেখেই ভয় পেয়ে গেছে। তখন তার মা তার পিঠে হাত বুলিয়ে হালকা হালকা চাপড়িয়ে তাকে সাহস দেওয়ার চেষ্টা করছে যে, না না ডাক্তারবাবু তোমাকে কিচ্ছু বলবে না, ডাক্তারবাবু তোমাকে মিষ্টি ওষুধ দেবেন, কিচ্ছু বলবে না। এই হচ্ছে প্রথম আহ ঢোকার সাথে সাথে যে অবজারভেশন, যা যা পেয়েছি তাই। সে তার সমস্যা হচ্ছে অ্যালার্জি, হে ফিভার এবং সর্দি ঠান্ডা বন্ধ হতে চায় না। সর্দি ঠান্ডা বন্ধ হতে চায় না, 12 মাস তার সর্দি ঠান্ডা লাগে, হাঁচি কাশি এই, এবং মাঝে মাঝে প্রায়ই জ্বর হয়। মাঝে মাঝে প্রায়ই জ্বরে সে ভোগে। এমনি সাধারণত বাচ্চা খুব চঞ্চল, অস্থির। বাচ্চাদের যে স্বভাব, সব সময় ছোটাছুটি করা, অস্থির, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, একবার কোলে আসা আবার নিচে নামা, খেলা করা, এই যে চঞ্চল স্বভাব বাচ্চাদের সাধারণ বৈশিষ্ট্য, সেগুলো তার মধ্যে সব রয়েছে, সেগুলো সবই আছে। তো যখন চুলকানি খুব বেশি হয়, তার অ্যালার্জি বেশি হচ্ছে বা চুলকানি বেশি হচ্ছে, তখন সে একটু ঘ্যান ঘ্যান করে এবং কোলে নিয়ে বেড়ালেই সে শান্ত হয়। সাথে সাথে কোলে নিয়ে বেড়ালে শান্ত হয়। যে কোলে নেবে তার কোলেই যাবে এবং কোলে উঠলেই সে শান্ত হয়, সাথে সাথে শান্ত হয়ে যায়। তো আমি তার মাকে জিজ্ঞাসা করলাম যে, বাচ্চা ভয় পাচ্ছে কেন? তো সে বললেন যে, ডাক্তার দেখলে একটু ভয় পায়, ডাক্তার দেখলে একটু ভয় পায়। ও আচ্ছা আচ্ছা। রাগটা কেমন? বললো হ্যাঁ, রাগ একটু বেশি, একটু জেদি আছে এবং রাগটাও একটু বেশি। রাগলে যে জেদ ধরে খুব বেশিক্ষণ থাকে তা থাকে না, অল্প সময়ের মধ্যে রাগ মিটে যায় এবং সে যা চায় সেটা দিলে তো সঙ্গে সঙ্গে রাগ মিটে যায়। এই এই হচ্ছে বাচ্চার মানসিকতা। সমস্যা হচ্ছে অ্যালার্জি, হে ফিভার, ঠান্ডাতে হাঁচি হয়, প্রচুর হাঁচি, মাঝে মাঝে জ্বর হয় এবং গায়ে অ্যালার্জি চাকা চাকা বার হয়, প্রায় সর্দি ঠান্ডা লাগে। এটা নিয়ে সে অন্যান্য প্যাচিতে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছে। যাদের অ্যালার্জির ধাত আছে তাদের তো সর্দি ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, আপনারা সবাই জানেন। তাদের ঘরে ওষুধ লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে। তো এই বাচ্চার ক্ষেত্রেও তাই, সে আরোগ্য করতে পারছে না। আমি তাকে ওষুধ দিই,
ওষুধ দেওয়ার পরপরই তার কষ্টগুলো কমে এসেছিল এবং তারপর ধীরে 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 রোগী পুরো সুস্থ, তার আর অ্যালার্জি হয় না। হোমিওপ্যাথিতে অ্যালার্জি খুব ভালোভাবেই সুস্থ হয়, খুব ভালোভাবে আরোগ্য করা যায় হোমিওপ্যাথিতে। কি মেডিসিন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি পাসপোর্ট ভিসা করতে পাঠিয়েছি। আশা করি অক্টোবরের শেষের দিকে আমি বাংলাদেশে আসতে পারবো। তবে এবার খুব একটা ভিতরে যাব না, অক্টোবরের শেষের দিকে আমি বাংলাদেশে আসব, নভেম্বরের প্রথম সপ্তাহ। আজকে পাসপোর্ট আমি ভিসা করতে পাঠিয়েছি, ভিসা এখন পেতে একটু দেরি হচ্ছে, তবে ভিসা পেলেই আমি চলে আসবো। কেননা নভেম্বরের 15 পর থেকে তো শীতের তীব্রতা একটু বেড়ে যায়, তখন থাকা যাবে না। তো বলুন, মেডিসিন কি? কি মেডিসিন হবে ওই ওই বাচ্চার? এখানে যারা ফিজিক্যাল মানে ফিজিক্যাল সিমটম নিয়ে বিভিন্ন ধরনের যে সিমটম গুলো খোঁজার চেষ্টা করা হয়, সেটা ভালো। অ্যাকচুয়ালি আমরা পেশেন্টের কাছে অনেক বেশি কথা জিজ্ঞাসা করি, অনেক কিছু জানার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করি। তো লম্বা সময় ধরে খুঁটি 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 নানা বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে তখনও পর্যন্ত ওই রুগীকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। ব্যস্ততার সময়ে কোনো পেশেন্টের মেডিসিন যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা সম্ভব হবে, তত তাড়াতাড়ি ওই চিকিৎসক কেস ট্রিটিং ক্লোজ করে দেন। এবং মেডিসিন মানে ব্যক্তিত্বকে নির্বাচন করা সম্ভব হয়নি বলেই খুঁটি খুঁটি নানান বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করে ব্যক্তিকে চিহ্নিতকরণ করার চেষ্টা করা। আজকে আমার ফেসবুকে এক ডাক্তারবাবু লিখেছিলেন যে কেসটি অসম্পূর্ণ, কেসটি অসম্পূর্ণ। তো আমি সেখানে লিখেছি যে তাহলে সম্পূর্ণ করার জন্য আর যা যা করার সে সম্বন্ধে আমাকে যদি একটু পরামর্শ দেন খুব ভালো হয়। কিন্তু কোনো অ্যান্সার এখনো পাইনি। দেখা যাক যদি শেখান। আমি শিখতে চাই, সবসময় শিখতে চাই। তো বিষয়টা হচ্ছে, যখনই কোনো পেশেন্টের মেডিসিন মানে পেশেন্টের মেডিসিন বলবো না, আমি পেশেন্টকে আইডেন্টিফাই করা শেষ হয়ে যাবে, তখনই ব্যস্ত চিকিৎসক তার কেস টেকিং ক্লোজ করে দেবেন। আর যতক্ষণ পর্যন্ত ব্যক্তিকে চিহ্নিতকরণ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কেস টেকিং করতে থাকবেন, খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করে ব্যক্তিকে আইডেন্টিফাই করতে চেষ্টা করবেন। তো কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, অনেকে মেডিসিন বলতে সক্ষম হয়েছেন। ডাক্তার সুশীল কর্মকার সবার আগে মেডিসিনটি সঠিক মেডিসিন বলতে সক্ষম হয়েছেন, মেডিসিন স্ট্রামোনিয়াম। এবার যারা নিজেদেরকে ক্লাসিক্যাল বলে দাবি করেন, তারা এবার ভাবুন গা কি করে স্ট্রামোনিয়াম হলো। আপনারা এবার ভেবে ভেবে দেখেন গা কি করে আপনারা মেলাবেন, সেইটা আপনারা এবার চেষ্টা করে দেখুন কি করে মেলাবেন। 100% সহি মেডিসিন স্ট্রামোনিয়াম। বিষয়টা কি করে হলো, স্ট্রামোনিয়াম কি করে হলো? ফিল দ্য পেশেন্ট, পেশেন্টের চরিত্রটাকে একবার বুঝতে চেষ্টা করুন। এই বাচ্চা যেমন ক্লিনিকে ঢোকার সাথে সাথে আমার চোখে চোখ পড়তেই সে ভয়ার্ত হয়ে পড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে।
এবং আতঙ্কিত হওয়ার সাথে সাথে সে তার মাকে আঁকড়ে চেপে ধরেছে। দেখার সাথে সাথে সেই সঙ্গে লো টোনে কান্নাকাটি শুরু করেছে। তখন তার মা তাকে কি করছে, পিঠ চাপড়িয়ে সাহস দিচ্ছে যে না, ডাক্তারবাবু তোমাকে মারবে না, ইঞ্জেকশনও দেবে না, তোমাকে মিষ্টি ওষুধ দেবে। এই কথায় আশ্বস্ত হয়ে সে আবার চুপ হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুকে দেখে সে কিসের ভয় পাচ্ছে? একটা 3 বছরের বাচ্চা, আপনাকে বুঝে নিতে হবে যে সে কিসের ভয় পাচ্ছে। ডাক্তারকে দেখে যে ভয় পাচ্ছে সেটা হচ্ছে আঘাত পাওয়ার ভয়, আহত হবার ভয় পাচ্ছে। সে মনে করছে তাকে ইঞ্জেকশন দেওয়া হবে, তাকে যন্ত্রণা দেওয়া হবে কোনো কিছু। ফিয়ার অফ বিং ইনজিউর্ড, অর্থাৎ আহত হবার ভয়। এই আহত হবার ভয় পাওয়ার পরে সে কি করলো? তার মাকে চেপে ধরলো। ক্লিঙ্গিং চিলড্রেন ইন awakens terrified, knows no one, screams, clings to those near child, অর্থাৎ তার নিকটে যে আছে তাকে চেপে ধরেছে। কখন? হঠাৎ জেগে ওঠার সাথে সাথে, মানে ভয় পেয়ে জেগে ওঠার সাথে সাথে সে তার মাকে আঁকড়ে ধরেছে চেপে। ক্লিঙ্গিং পার্সনস আর ফার্নিচার টু, এখানে অবশ্য তার মাকেই ধরেছে, এখানে তার মা ছাড়া আর কেউ ছিল না, তাই তাকেও সে ধরেনি, না নিলেও হবে এটা। তারপরে কি করছিল? সে লো টোনে কান্নাকাটি করছিল। উইপিং পিটিয়াস, করুণ ভাবে সে লো টোনে কান্না করছিল। সাহস দেওয়ার জন্য তার মা কি করলো? তার পিঠ চাপড়ালো। লাইট ডিজায়ার ফর, তাতে সে একটু সাহস পেল এবং মনের চাপ কমলো। কিন্তু তারপরে যখন সে আবার চোখ উঠিয়ে আমার দিকে তাকাচ্ছে, আবার ভয় পেয়ে যাচ্ছে, আবার তার মা তাকে সাহস দিচ্ছে। লাইট ডিজায়ার। আর প্রথম হঠাৎ সে ভয় পেয়েছিল ফেয়ার অফ স্ট্রেঞ্জার্স। সে আমাকে কখনো দেখেনি, অপরিচিত, অচেনা একজনকে দেখে সে ভয় পেয়ে গেছে। স্ট্র্যামোনিয়াম। এই বাচ্চাকে এখন যদি আপনারা ঠান্ডা কাতর না গরম কাতর, সে কি খেতে ভালোবাসে, কি খেতে তার ভালো লাগে না, কি খেলে তার সমস্যা বাড়ে, অবশ্যই এটা একটা ভালো লক্ষণ যে কি খেতে তার মানে কি খেলে সমস্যা বেড়ে যায়, কি খেলে সমস্যা বাড়ে না। অর্থাৎ বিশেষ কিছু বস্তুর প্রতি সেন্সিটিভিটি, সাসসেপ্টিবিলিটি, এসবের মধ্যে ওষুধের কিছু বৈশিষ্ট্যপূর্ণ নির্দেশনা পাওয়া যায়। এই জন্য যেখানে স্পষ্টভাবে মডালিটি থাকে সেই লক্ষণকে গুরুত্ব দেওয়া দরকার। ঠিক আছে, তা চলুন শুরুতেই অনেক সুন্দরভাবে কেসটি আপনারা সলভ করতে পেরেছেন। পরের কেসে আসছি। ওই বাচ্চাটিরই মা, তারও একই সমস্যা, অ্যালার্জি, সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, মাথায় যন্ত্রণা, হাঁচি কাশি, আর হচ্ছে পেটে ব্যথা, সাদা স্রাব, এগুলো লেগেই থাকে, তার অবিরাম ভাবে লেগে থাকে। এটাই তার সমস্যা। আর মাথায় যন্ত্রণা হয়।
ধুলোবালি নিয়ে কাজ করলেই হাঁচি শুরু হয়, নতুন কাপড় চোপড় বার করলে হাঁচি শুরু হয়, শুকনো খড় নাড়াচাড়া করলে হাঁচি শুরু হয়, হঠাৎ গরম থেকে ঠান্ডা আবহাওয়াতে গেলে হাঁচি শুরু হয়, সকালে আপনার ঘরে থেকে বাইরে ঠান্ডা আবহাওয়াতে এলেই হাঁচি শুরু হয়। এটা তার দীর্ঘ সময় ধরে চলছে। সেই সঙ্গে প্রায়ই তারও সর্দি ঠান্ডা লাগে, অর্থাৎ হে ফিভার। ওই হে ফিভারের জন্যই তারা মনে করে যে এটা নতুন করে সর্দি লেগে যাচ্ছে। এটা নতুন করে কোনো সর্দি নয়। অ্যালার্জি অনেক বেশি থাকার জন্য ওই সমস্ত বস্তুর প্রতি সংবেদনশীলতা থাকে, যার জন্য তার সংস্পর্শে আসার সাথে সাথে প্রতিক্রিয়া স্বরূপ হাঁচি সর্দি এগুলো শুরু হয়। এটাই অ্যালার্জি, এটা হে ফিভার। এটা তরুণ নয়, এটা পুরাতন ক্রনিক ডিজিজ। এটা হলো ক্রনিক ডিজিজ। সেই সঙ্গে তার সাদাস্রাব রয়েছে, মাথায় যন্ত্রণা রয়েছে, পেটে ব্যথা করে, গ্যাস অম্বলের সমস্যা আছে তার, গ্যাস অম্বলের সমস্যা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই সমস্যা নিয়ে তার এখন মন মেজাজ কেমন আছে, এই সমস্যার সাথে তার এখন মন মেজাজ কেমন রয়েছে। তো রুগিনী বললেন, ভালো নাই, মন মেজাজ খুব খারাপ। খারাপ মানে? খারাপ মানে হচ্ছে খুব খিটখিটে, খুবই খিটখিটে, অল্পতে রাগ হয়ে যায়, একটুতে রাগ হয়ে যায়, মেয়েটা খুব জ্বালাতন করে, বাচ্চা মেয়ে সে আহ, ধুলো নিয়ে নাড়াচাড়া করে, জল নিয়ে নাড়াচাড়া করে, গায়ে ধুলো মাখে, এইসব নিয়ে ও খুব বিরক্ত সবসময়। তাকে, যেহেতু সে অসুস্থ থাকে, তার জন্য তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে চেষ্টা করে যাতে সে অসুস্থ না হয়। এর সাথে আর কোনো টেনশন আছে। তার স্বামী থাকে বিদেশে, কাজের সূত্রে বিদেশে থাকে। এখন শাশুড়ির সঙ্গে সে থাকে। তো শাশুড়ি তাকে খুব জ্বালাতন করে, প্রচুর জ্বালাতন করে। কথায় কথায় এটা আমি জানতে পারলাম যে শাশুড়ি তাকে প্রচুর জ্বালাতন করে। সে যত সুন্দর করেই কাজ করুক না কেন, তারপরেও বলবে যে কাজ ভালো হয়নি, এই কাজটা ঠিক হয়নি, এখানে নোংরা আছে, ওখানে নোংরা আছে, এই কাজটা এত সুন্দরভাবে হলো না কেন, ওটা সুন্দরভাবে হলো না কেন। তো বলছে আমি এত সুন্দরভাবে কাজ করি, তারপরেও আমার শাশুড়ির পছন্দ হয় না। সে কেবলই খুঁত ধরে এবং বিড়বিড় 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 করেই যায়। ইভেন লোকজনকে ধরেও সে বলে, যে বউ কাজ পারে না, বউ কাজ জানে না, বউর মা কাজ শেখায়নি, এইসব কথা তার কানে আসে। তো এইসবে সে প্রচন্ড ভাবে বিরক্ত, এবং এটা অনেক দিন থেকে চলছে, অনেক দিন থেকে, বিয়ের পরপর থেকে চলছে। তো প্রথম দিকে সে এগুলো নিয়ে খুবই বিরক্ত হতো, কিন্তু কিছু প্রকাশ করতো না, মুখ বন্ধ করে থাকতো। আর এইসব ব্যাপারগুলোতে সে ভীষণভাবে তার তাকে আঘাত করতো। সে মনে মনে ভীষণভাবে কষ্ট পেত, ভীষণভাবে রেগে যেত। তো কিছুদিন চুপচাপ থাকতো যে এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর হয় না, কন্টিনিউ বলতেই থাকে। তখন সে তার স্বামীকে বলে যে এটা তো এইভাবে আর চুপ থাকার নয়, এভাবে তো চুপ থাকা যাবে না। তখন সে তার স্বামীকে বলে। স্বামী আবার তার মাকে বলে। তার মা বউরই দোষ দেয়, বউরই খুঁত বার করে। উল্টে তার স্বামী আবার এই রুগিণীকে বকাবকি করে। আবার সেই তার স্বামী কি করে, তার যে ভাইরা রয়েছে, তার ভাইদের কাছে ফোন করে জানতে চায় বউর আচার ব্যবহার সম্বন্ধে। তারা তো তার মায়ের পক্ষেই হয়,
বউর পক্ষে কেউই না। ফলে সে আরো বেশি রেগে যায়, প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে যায়, ভীষণ ভাবে রেগে যায়। এই রেগে গেলে তার ঘুম হয় না ঠিক মতো, খাওয়া দাওয়া করে না। তখন শাশুড়ি আবার খুশামত করে করে খাওয়ায়, সে ভীষণ ভাবে বিরক্ত হয়, কিন্তু শাশুড়ির সঙ্গে সে ঝগড়া তর্ক কিছু করতে পারে না। এটা তার স্বামীকে সে প্রায়ই বলে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা এক আধবার বলা হয় কখনো কখনো, না কিরকম ভাবে বলা হয়? তো সে বললেন যে আমি প্রায়ই বলি, আমি তো সবসময় বিরক্ত থাকি, আর সারাক্ষণ তো আমার পিছনে লেগেই থাকে। এ খুব যন্ত্রণা, আর মুখটা মানে একটা বিরক্ত, অত্যন্ত ঘৃণ্য ব্যঞ্জক মুখাবয়ব দেখিয়ে সে সেটাকে প্রকাশ করছে যে খুব, আমার শাশুড়ির ব্যবহারটা খুব খারাপ, খুব খারাপ। যতদিন পর্যন্ত আমি সংসারে আলাদা না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই ওই ভদ্র মহিলার হাত থেকে আমি রেহাই পাবো না। ভদ্র মহিলা, ততক্ষণ পর্যন্ত আমি ভদ্র মহিলার হাত থেকে মুক্তি পাবো না। আলাদা হব, তবে ভদ্র মহিলার কাছ থেকে আমি মুক্তি পাবো, নিজে একটু শান্তি পাবো। উনি লোক ভালো নয়, খুব বাজে মানুষ, সারাদিন শুধু বক 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 করেই যাবে, শুধু কথা, মুখে প্রচুর কথা। আমি এত সুন্দর করে কাজগুলো করি, এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজগুলো করি, তারপরেও সে আমার পিছনে লেগেই থাকবে, লেগেই থাকবে। তো এইগুলো কি ভালো লাগে বলুন তো? এইগুলো কি ভালো লাগে? কতদিন সহ্য করা যায়? আমার এগুলো একদমই ভালো লাগে না। তারপরে যা হলো হলো, আবার লোকজনকে ধরে ধরে বলে। কেমন লাগে বলুন তো? আমার তো বিশাল রাগ হয়, বিশাল রাগ হয়। তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে তাহলে এ রাগ তো হচ্ছে, শাশুড়ি এরকম আচরণ করছে, তাহলে শাশুড়ির সঙ্গে কোনো মুক্ত করা হয় নাকি ঝগড়া টগড়া? বললো না, আমার ভয় লাগে, শাশুড়িকে ভয় লাগে। শাশুড়িকে আমি কিছু বলি না, কিন্তু আমার স্বামীকে বলি। তো স্বামীও আবার আমার উপরে দোষ দেয়। তখন রাগ করে আমি আবার ফোন কেটে দিই, তোর সঙ্গে কথাই বলো না, তখন তুই তুকারি, তোর সঙ্গে কথাই বলবো না, তোরা মা বেটা সবাই এক। এত চিত্ত বিরক্ত হয়ে গেছে। আর এইসব পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে তার এই অ্যালার্জিটা আরো অনেক বেশি বেড়ে গেছে। তার অ্যালার্জি আরো অনেক বেশি বেড়ে গেছে, তার সর্দি ঠান্ডা লাগার প্রবণতাটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এখন সে খুবই ক্ষুব্ধ, একেবারেই ক্ষুব্ধ। আমাকে যেটা বললেন যে আমি আর একসাথে একদমই থাকতে চাই না, একদমই একসাথে থাকতে চাই না। একসাথে থাকলে ভদ্র মহিলার ওই অত্যাচার থেকে আমি আর বাঁচবো না। এই হচ্ছে গল্প। তার সাদাস্রাব হয়, কখনো কখনো পাতলা, কখনো ঘন, চুলকায় না, এবং পেটে যন্ত্রণা করে, তার গ্যাস অম্বল হয়। পেটে যন্ত্রণা কিছু খেলে পরে একটু কমে যায়, এবং হালকা চাপ দিলে আরাম লাগে। খেলে কমে যায় এবং হালকা চাপ দিলে আরাম লাগে। অম্বল, অ্যাসিডিটি তার রয়েছে। বলুন, কি মেডিসিন? পায়খানা শক্ত, মাঝে মাঝে পাতলা হয়। পায়খানা শক্ত, মাঝে মাঝে পাতলা হয়, তবে নিয়মিত হয় পায়খানা। পিপাসা স্বাভাবিক রয়েছে। আর ওর মেজাজ সবসময় বিরক্ত থাকে, প্রতিনিয়ত বিরক্ত থাকে, প্রতিনিয়ত বিরক্ত, সবসময় বিরক্ত। বলেন, কি মেডিসিন? এই ব্যক্তিও মানে এই কেসটাকে, আমি কেসটাকে মানে কথা বলতে বলতে
কয়েক মিনিটের মধ্যেই আমি সলভ করতে পেরেছি, যার জন্য আমি আর বৃথা ওই অন্যান্য কথা জিজ্ঞাসা করে আমি পেশেন্টকেও বিরক্ত করতে চাইনি, আর আমি নিজেও সময় নষ্ট করতে চাইনি। এখন এই এইটুকু কেস, এই কেসের এতটুকু বা বিবরণ দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন এটা অসম্পূর্ণ কেস। মাথায় রাখবেন, এই কেসটা তার কাছে অসম্পূর্ণ মনে হতে পারে, কিন্তু যার কাছে জানা আছে তার কাছে সম্পূর্ণ। এই জন্য বাধা বাধাগত নিয়মের মধ্যে কেস টেকিং হবে না। এগুলো যার যেমন অভিজ্ঞতা রয়েছে তার অভিজ্ঞতার ভিত্তিতে কেস টেকিং তেমন হবে, যার যতটুকু অভিজ্ঞতা আছে। যে জন্য আমি এই কথাটা বারবার বলছি, এই জন্যই যে একজন আছে যে আহ, সে অনেক অভিজ্ঞ, চেহারা, তার অঙ্গভঙ্গি, মুখাবয়ব, টোন ইত্যাদি দেখে মেডিসিন বলে দিতে পারেন তখনই। তাহলে তিনি এতটাই পারদর্শী যে কেস টেকিংটা তার জন্য পারফেক্ট, ওই পর্যন্ত ঠিকঠাক রয়েছে। ঠিক সেই কেসটিকেই আরেকজন যিনি এত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারেননি, তার কাছে আরো অনেক কিছু দরকার। আপনার কি খেতে পছন্দ, কি খেতে পছন্দ নয়, কি খেলে পরে আপনার অ্যালার্জি বেশি হয়, আপনার কোন আবহাওয়াতে অ্যালার্জি বেশি হয়, অ্যালার্জি বেশি হলে তখন কিসে কমে, আপনার কোন খাবার খুব পছন্দ, কোন খাবার পছন্দ নয়, আপনার পিপাসা কেমন, আপনার ঘুম কেমন, আপনার স্বপ্ন কেমন, আপনার পায়খানা কেমন, পায়খানায় গন্ধ কেমন, প্রস্রাব দিনে বেশি না রাতে বেশি, প্রস্রাবে গন্ধ আছে কিনা, প্রস্রাবের রং কেমন, মুখ থেকে লালা পড়ে কিনা, আপনার জিভ দেখি, চোখ দেখি, নাক দেখি, নানান কিছু তখন খুঁটি 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 সব দেখার দরকার, মানে তার কাছে তার জন্য দরকার পড়বে। কিন্তু মাথায় রাখতে হবে এটুকু, যে এইভাবে কেস টেকিং করা মানেই যে স্বয়ংসম্পূর্ণ কেস টেকিং, বিষয়টা তা না। আপনি মনে রাখবেন, যে কেস টেকিং যত লম্বা, ওই চিকিৎসকের ওই কেসটা বুঝতে তত কষ্ট হয়েছে, এটা মাথায় রাখবেন। যে কেস রেকর্ড যত বেশি লম্বা, ওই কেসটা বুঝতে ওই ডাক্তার বাবুর ততটাই কষ্ট হয়েছে। আর যে কেস যত ছোট, ওই ডাক্তার বাবু ওই কেসটাকে বুঝতে ততটাই শর্টকাটের মধ্যে হয়ে গেছে। এইটা মাথায় রাখবেন। এই হোমিওপ্যাথি এমনই একটা সাবজেক্ট, সারা জীবন এটা স্ট্রেঞ্জার সাবজেক্ট, স্ট্রেঞ্জার, অজানা। সারা জীবন আপনি মৃত্যুর দিনও মনে হবে যে আপনি হোমিওপ্যাথির কিছু শিখতে পারেননি, হোমিওপ্যাথির আমি কিছু শিখতে পারিনি, এরকম মনে হবে। এমন একটা স্ট্রেঞ্জার সাবজেক্ট, তাকে নিয়ে কিছু মন্তব্য করতে গেলে খুব বিজ্ঞতার সঙ্গে ভাব বলতে হবে, খুব বিজ্ঞতার সঙ্গে, না হলে আপনাকে কেউ শ্রদ্ধা করবে না। তা চলুন, দুজন অ্যান্সার দিয়েছেন, বললেন যে হ্যাঁ, আমাদের সঙ্গে ডাক্তার স্যার আশরাফুল হক স্যার যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ, অসাধারণ আলোচনা হচ্ছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি কৃতজ্ঞ যে আপনি আপনার মূল্যবান সময়, আপনি আমার আপনার মূল্যবান সময় দিয়ে আপনি আমার লাইভটি শুনছেন। দোয়া করবেন স্যার, যাতে সফলকামী হতে পারি হোমিওপ্যাথিতে। এর শেখার শেষ নেই, শেখার চেষ্টা করছি মাত্র, শেখার শেষ নেই। তো সুশীল কর্মকার স্ট্যাফি বলেছেন, শাহিদা হক স্ট্যাফি বলেছেন, আর কেউ, আর কেউ? আচ্ছা, একটা কথা বলি,
স্ট্যাফি সেগ্রিয়া ভদ্রলোক, স্ট্যাফি সেগ্রিয়া মানে ভদ্রলোক না উগ্র লোক, উগ্র না ভদ্র? ডাক্তার আব্দুল আজিজ বলছেন স্ট্যাফি সেগ্রিয়া, তো ঠিক আছে, তো স্ট্যাফি সেগ্রিয়া ভদ্রলোক না উগ্র লোক, বলুন কমেন্টের মাধ্যমে বলুন। স্ট্যাফি সেগ্রিয়া ভদ্র মানুষ নাকি কর্কশ মানুষ, অভদ্র মানুষ, বলুন। ডাক্তার সরোয়ার জাহান নেট্রামিওর, নেট্রামিওর বলছেন, আচ্ছা নেট্রামিওরের মধ্যে খুব বেশি বিরক্ত দেখা যায়, খুব বিরক্ত, চিত বিরক্ত। আচ্ছা, আহ ভদ্রলোক ডাক্তার ফজলুর রহমান বলছেন ভদ্রলোক, ডাক্তার নূর কায়েম বলছেন ভদ্রলোক, সেন্টার ফর অ্যাডভান্সড হোমিওপ্যাথি ডাক্তার তানভীর মাহমুদ ভাই বলছেন ভদ্রলোক, ডাক্তার খন্দকার এমজি এ আহাদ বলছেন উগ্র, স্ট্যাফি শিগগিরিয়া উগ্র বলছেন, তো ঠিক আছে। ডাক্তার আব্দুল আজিজ ভদ্রলোক, ভদ্রলোকের ব্যবহারটি কেমন হবে? সুস্থ অবস্থাতেই হোক অসুস্থ অবস্থাতেই হোক, স্ট্যাফি শিগগিরের সম্বন্ধে সুস্থ অবস্থায় সে নিঃসন্দেহে খুবই নিপাট ভদ্রলোক, কিন্তু অসুস্থ অবস্থায় খুবই উগ্র অভদ্র ব্যক্তি, এই হিসাবে কি কোথাও বর্ণনা দেওয়া হয়েছে? মেট্রিয়ামেটিকার কোথাও এই বর্ণনা দেওয়া হয়নি যে স্ট্যাফি শিগগিরা খুবই ভদ্র, খুবই উগ্র, খুবই কর্কশ, এ সমস্ত কথা কোথাও বলা হয়নি। আমাদের তো এগুলো মনে রাখতে হবে। স্ট্যাফি শিগগিরিয়া ভদ্রলোক, আচ্ছা ভদ্রলোক মানে কেউ নিন্দাই করুক, নির্যাতনও করুক, আর যাই করুক, সে যদি সর্ব অবস্থায় ভদ্রলোক হয়, তাহলে কি সে খুব খারাপ ভাবে একজনের নামে বাজে কথা বলতে পারে? খুব খারাপ ভাবে বাজে কথা বলবে কিনা? কোন ভদ্রলোক নিজেকে দিয়ে একবার ভেবে দেখুন, যে ভদ্রলোক হবে নিঃসন্দেহে সে তার ব্যবহার, তাকে ভদ্রলোক কেন বলা হয়? পোশাক আশাক দেখে তো ভদ্রলোক বলা হয় না, ব্যবহার দেখে ভদ্রলোক বলা হয়। তাহলে ভদ্রলোকের ব্যবহারটা কেমন, আমরা তার ব্যবহার, আচার, চাল চলন এইগুলো দেখে মানুষটা অভদ্র না ভদ্র সেটা আমরা নির্ধারণ করে থাকি। তো যেহেতু স্ট্যাফি শিগগিরা হচ্ছে একজন ডিগনিফাইড পার্সন, সে নিঃসন্দেহে ভদ্রলোক, তাহলে ভদ্রলোক যদি হয় তাহলে তার ব্যবহারটা হবে ভদ্র। ভদ্রলোকের ব্যবহার হচ্ছে বিনীত, সামনের লোকজনকে সম্মান করবে, কাউকে অসম্মান করে কথা বলবে না, কাউকে আঘাত দিয়ে কথা বলবে না। যদিও সে সামনের ব্যক্তির কাছ থেকে সে আঘাত পাচ্ছে, তারপরেও সে তাকে আঘাত করবে না। যদি সে আঘাত করে, খারাপ ব্যবহার করে, তাহলে তো সে অভদ্র হয়ে গেল, তাহলে তো তাকে আর ভদ্র বলা যাবে না, তাহলে তো তাকে আর ভদ্র বলা যাবে না। আপনার যেমন ভিরিট্রাম অ্যালবাম ব্যক্তি, ভিরিট্রাম অ্যালবাম ব্যক্তি, তার সাজ পোশাক, তার আহ মানে অঙ্গভঙ্গি ইত্যাদি এগুলো হচ্ছে রাজার মতো, প্রিন্সের মতো, রাজপুত্র বা রাজার মতন। তো তার সাজ পোশাক, তার দেহে যে সমস্ত অলংকার থাকে, এই সমস্ত কিছুর সমন্বয়ে তাকে একজন প্রিন্স দেখায়, রাজা দেখায়, রাজার মতো দেখায়। তো রাজাকে তো সবাই ভয় পায়, ফলে সামনে থেকে সবাই তাকে সম্মান করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। কিন্তু সেই রাজা যদিও
খুবই অভদ্র, অত্যাচারী, নির্যাতনকারী, খুবই স্বেচ্ছাচারী, এরকম একজন যদি হয়ে থাকে, তাহলেও সামনাসামনি তাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। কিন্তু আসলে কি সে শ্রদ্ধেয় ব্যক্তি? আসলে কি সে শ্রদ্ধেয় ব্যক্তি? সে শ্রদ্ধেয় ব্যক্তি নয়। তাকে ভয়ে সামনে থেকে সবাই শ্রদ্ধা করছে, ভক্তি করছে, সম্মান করছে, কিন্তু আসলে সে সম্মানীয় ব্যক্তি নয়। কেন? না, তার ব্যবহারটি খুব খারাপ, খুব বাজে, খুব স্বৈরাচারী, খুব খুব খারাপ আচরণ করে সে, যার জন্য তাকে আমরা ভদ্রলোক হিসাবে আখ্যায়িত করতে পারবো না। কিন্তু স্ট্যাফি সেগ্রিয়ার এই ধরনের বর্ণনা কোথাও দেওয়া নেই যে যেখানে সে গালিগালাজ করলো বা কিছু। হ্যাঁ, একটা টাইমে করে, সেটা সহজে করে না। যখন সে ওয়াইল্ড হয়ে যায়, সহ্য করতে 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 যখন তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন সে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। ওই সময়ে তার মুখ দিয়ে যা আসবে তাই সে বলবে। তখন সামনের ব্যক্তির সঙ্গে তার কি সম্পর্ক, তার সে দেখবে না। এটাই স্ট্র্যাপিসেগ্রিয়া। কিন্তু আমার এই পেশেন্ট, ওই ভদ্র মহিলা, শাশুড়িকে বলছে ওই ভদ্র মহিলা, আর স্বামীর সঙ্গে তুমি তুমি করে কথা বলতে বলতে স্বামী যখন তার বিরোধিতা করছে, তাকেই দোষারোপ করছে, এবং সে তার মানে স্বামী তার কথা শুনছে না, স্বামী তার কথা বিশ্বাস করে তার মাকে শোধরানোর চেষ্টা করছে না, তার মার কাছে কৈফিয়ত চাচ্ছে না, উল্টে তাকে যখন দোষারোপ করছে, তখন সে খুব খুব রাগান্বিত ভাবে, বললো না যে রাগান্বিত ভাবে মোবাইলটা কেড়ে নিয়ে বলে, ধর তোর সঙ্গে কথা বলবো না আর। এই যে এই যে আচরণ, সে যখন এটাকে প্রকাশ করছে, তখন সেটা দেখুন কিরকম ভাবে প্রকাশ করছে। এটা অবজারভেশন, অবজারভেশন তো এটা দেখতে হবে। একদম। ডাক্তার সুশীল কর্মকার সঠিক মেডিসিন বলতে সক্ষম হয়েছেন, সঠিক মেডিসিন বলতে সক্ষম হয়েছেন। এটি হলো কলোসিন, এটা হলো কলোসিন। কলোসিন কি? ইরিটেবিলিটি পেন ডিউরিং, ইরিটেবিলিটি পেন ডিউরিং। সে শাশুড়ি তাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে, শাশুড়ি তাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে, অবিরাম যন্ত্রণা দিচ্ছে। অবিরাম ভাবে যন্ত্রণা দিতে থাকার কারণে সে এখন তীব্র বিরক্ত হয়ে গেছে, খুবই বিরক্ত হয়ে গেছে। এই জন্য কলসিন্থের ব্যক্তি অসুস্থতার সঙ্গে খিটখিটে হয়ে পড়ে, বিরক্ত হয়ে পড়ে, ক্রুদ্ধ হয়ে পড়ে, বিক্ষুব্ধ হয়ে পড়ে, ক্ষুব্ধ হয়ে পড়ে, অফেন্ডেড, একবারে অফেন্ডেড হয়ে যায়, বিক্ষুব্ধ হয়ে যায়। তাহলে সে অসুস্থতার সঙ্গে খিটখিটে থাকবে, বিরক্ত থাকবে, ক্রোধান্ଧ থাকবে, রাগান্বিত থাকবে। অ্যাঙ্গার পেইন অ্যাবাউট, অ্যাঙ্গার পেইন অ্যাবাউট, অ্যাঙ্গার পেইন অ্যাবাউট। আর একটা কি? কমপ্লেনিং ডে অ্যান্ড নাইট, কমপ্লেনিং ডে অ্যান্ড নাইট। এই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আপনার স্বামীকে কদাচিৎ কখনো কখনো বলেন না প্রায়ই বলেন? উনি কি বললেন যে আমি প্রায়ই বলি। কিন্তু শাশুড়ি তো সামনে আছে, আর স্বামী তো হাজার হাজার মাইল দূরে রয়েছে। তাহলে এই শাশুড়ি ঝামেলা যখন করছে, তখন শাশুড়িকে মুখের উপরেই তো বললে হয়ে যায়, শাশুড়িকে না বলে স্বামীকে কেন বলছে? সে হচ্ছে ভীরু। কলসিন্থ হচ্ছে আসলে ভীরু প্রকৃতির স্বভাব এর মানুষ, অত্যন্ত ভীরু প্রকৃতির স্বভাবের মানুষ কলসিন্থ। কাওয়ার্ডিস পারসন, কাওয়ার্ডিক কাকে বলে? ভীরু, যে পরিস্থিতির মুখোমুখি হতে সাহসী নয়, যে পরিস্থিতির মুখোমুখি
হতে সাহসী নয়, সে হচ্ছে ভীরু। অতএব শাশুড়ি যে পরিস্থিতি তৈরি করছে, সেখানে শাশুড়ির মুখের উপরে জবাব দিয়ে তর্ক করা, ঝগড়া করা, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এই ক্ষমতা কলসিন্থের নেই। কলসিন্থ কি করে, অন্য জায়গাতে গিয়ে সে তার মনের রাগ, ক্ষোভ ইত্যাদি প্রকাশ করে। অন্য জায়গাতে গিয়ে সেই আমাদের আঞ্চলিক ভাবে একটা কথাই রয়েছে, নেরিকুত্তা, নেরিকুত্তার মতো ঘেউ ঘেউ করা, আঞ্চলিক শব্দ। আপনাদের কাছে কারো কাছে আছে কিনা জানি না, আপনাদের কোন অঞ্চলে এই কথা নেরিকুত্তা, অর্থাৎ নেরি, নেরি হচ্ছে কি ফিমেল, ফিমেল ডগ। এখানে নেরিকুত্তা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে দুর্বল, মানে ফিমেলকে দুর্বল হিসাবে ধরা হচ্ছে। যখন সে অন্য একটা পাড়ায় যায়, তখন সেই পাড়ার কুকুরগুলো তাকে ধরে আচ্ছা করে মেরে দেয়, কামড়াকামড়ি করে আচ্ছা করে মেরে দেয়। সে তখন ভয়ে পালিয়ে তার এলাকায় যখন চলে যায়, তার এলাকাতে গিয়ে সেইখানে সে ভ্যাক ভ্যাক করে, কিন্তু সামনাসামনি ভ্যাক ভ্যাক করার মতো ক্ষমতা তার হয়নি, এবং সেই ভ্যাক ভ্যাক বহুক্ষণ ধরে করে, অর্থাৎ নেরিকুত্তার মতো কলসিন। তো যার সঙ্গে তার সমস্যা, তার সাথে সামনাসামনি মোকাবেলা করার মতো হিম্মত কলসিন্থের নেই। সে অন্য জায়গাতে গিয়ে সেখানে তার ক্ষোভ, রাগ ইত্যাদি সব প্রকাশ করে, অত্যন্ত বিরক্তর সঙ্গে প্রকাশ করে, অত্যন্ত বিরক্তর সঙ্গে সে প্রকাশ করে। এবং যখন প্রকাশ করবে, তখন সে খুব অসম্মানীয় ভাবে সে প্রকাশ করবে, অত্যন্ত অসম্মানিত ভাবে। সেই ব্যক্তিকে সম্মান করবে না, খুব বাজে ভাবে সেই ব্যক্তির সম্বন্ধে বাজে ভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম ল্যাক অফ, একটা সিমটম রয়েছে আমাদের, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম ল্যাক অফ, অর্থাৎ তার চারিপাশে ব্যক্তিবর্গের প্রতি সম্মান, সম্মানের অভাব, তার চারিপাশে ব্যক্তিবর্গের প্রতি সম্মানের অভাব। এবার বুঝতে পেরেছেন, যাকে সম্মান দেওয়া হবে তাকে বিনীত ভাবে, খুব মর্যাদার সঙ্গে তার সম্বন্ধে কথা বলা হবে। আর যখন তাকে অসম্মান করব, তখন তাকে গালিগালাজ করব, তার সম্বন্ধে আজে বাজে কথা বলবো, বাজে ভাষা ব্যবহার করব, কর্কশ শব্দ, কর্কশ টোনে তার সম্বন্ধে কথা বলবো। কলসিন্থ এটা করে নেরিকুত্তার মতো। তাকে ঘেউ ঘেউ করতে নিষেধ করলেও সে ঘেউ ঘেউ করতে নিষেধ করবে না। কমপ্লেনিং ডে অ্যান্ড নাইট, সারা দিন রাত সে ঘেউ ঘেউ করেই যাবে। এই ঘেউ ঘেউ করতে যদি কেউ নিষেধ করে, তার প্রতিও সে ভীষণভাবে বিরক্ত ভাবে রেগে যাবে। এখন বিষয়টা হচ্ছে, এই যে শাশুড়ির নির্যাতন, এই দীর্ঘদিন ধরে নির্যাতনের ফলে সৃষ্টি মানসিক চাপ থেকে দৈহিক পীড়াগুলোর আবির্ভাব হয়েছে, সৃষ্টি হয়েছে। তো দীর্ঘদিন ধরে নির্যাতিত, কন্টিনিউ নির্যাতিত হবার ফলে রোগ সৃষ্টি হলেই কি কলসিন্থ? আর কি কোনো ব্যক্তি নেই? আর কোনো ব্যক্তির পিছনে যদি দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, তাহলে সবাই কি কলসিন্থ হয়ে যাবে? যত দোষ নন্দ ঘোষ, যেমন নেট্রামিও ইগনিশিয়া ছাড়া জগতের আর কোন লোক প্রেম করে না। নেট্রামিওর আর ইগনিশিয়া এই দুজনই একমাত্র প্রেম করে, আর কেউ করে না। এগুলো হচ্ছে প্রিজুডিসড। আর এই প্রিজুডিসড হতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। জগতে যত মানুষ আছি আমরা, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে কোনো দিক থেকে আমরা নির্যাতিত হই।
এই নির্যাতিত হবার পর প্রতিটা ব্যক্তি তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া প্রকাশ করে। সেই প্রতিক্রিয়াগুলো ধরে আপনাকে ব্যক্তি নির্বাচন করতে হবে, তবে ওষুধটা হবে সদৃশ। অ্যাকোনাইট হলে কি ধরনের, মানে যত মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিনকে আপনি নির্যাতনের মুখে ফেলে দেন, নির্যাতনের মুখে ফেলে দিয়ে এইবার সেইখান থেকে যে ধরনের লক্ষণগুলো বার হয়ে আসছে সেই লক্ষণগুলোর সমন্বয়ে যে মেডিসিন আসবে সেটা হবে তার সদৃশ, সেই ওষুধ দিয়ে তাকে সুস্থ করা যাবে। রিজুডিস্ট ভাবে একটা ধারণার বশবর্তী হয়ে ওষুধগুলো প্রয়োগ করলে কাজ পাবেন না। ওই ব্যক্তি ছিল কলোসিন, ওই ব্যক্তি ছিল কলোসিন। সে কলোসিন সাধারণত উত্তর দিতে চায় না। অ্যাঙ্গার অ্যান্সার হোয়েন অবলাইড টু, তাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তখন সে ভীষণ ভাবে রেগে যায়। কেন না, সে রাগান্বিত থাকে, রাগান্বিত হলে সে রিজার্ভ হয়ে যায়। যখন সে রাগান্বিত থাকে তখন সে রিজার্ভ হয়ে যায়, রাগে ফুঁসতে থাকে আর বারবার কমপ্লেন করতে থাকে। সে নিজে কমপ্লেন করবে, নিজে বলবে কাউকে। তো যখন সে রিজার্ভ থাকে, রিজার্ভ মানে হচ্ছে কি, রিজার্ভ মানে হচ্ছে অব্যবহৃত। রিজার্ভ মানে হচ্ছে চাপা, চাপা, অব্যবহৃত, ব্যবহার হয় না। যেমন মোটরসাইকেলের ট্যাঙ্কে কিছু পরিমাণ পেট্রোল সবসময় রিজার্ভে রাখা হয়, সবসময় রিজার্ভে রাখা হয়, রিজার্ভ অর্থাৎ সেগুলো ব্যবহার হয় না। তা মনের মধ্যে যখন কষ্ট, দুঃখ, রাগ, ক্ষোভ, বেদনা রিজার্ভ হয়ে থাকছে তখন সেটাকে ব্যবহার করা হচ্ছে না। যে সামনাসামনি ঝগড়া করব, রাগ দেখাবো, মোকাবেলা করব, প্রতিবাদ করব, এটা সে করতে পারছে না, রিজার্ভ হয়ে যায়। কাওয়ার্ডিক স্বভাবের জন্য এটা হয়। ailments from anger, bitterness with cowardice, ailments from anger, indignation with, সে খুব ইন্ডিগনেন্ট ফিল করে, মানে আহ, ঘৃণা মিশ্রিত ক্রোধ, ঘৃণা মিশ্রিত ক্রোধে ভুগতে থাকে। কেন্টের বইয়ে দেখবেন লেখা আছে, খুব সুন্দরভাবে কলসিন্থের এই বিষয়টা লেখা আছে। দীর্ঘদিন যাবৎ অবিরাম কোন ঝামেলা, অশান্তি, জ্বালাতন, যন্ত্রণা, নির্যাতনের মধ্যে বসবাস করতে থাকলে, ব্যবসা বা বিষয়কর্ম খারাপের দিকে চলতে থাকলে, সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকলে, কোনো খারাপ পরিস্থিতির সাথে বসবাস করতে থাকলে ব্যক্তি নিজে অত্যন্ত তীব্র বিরক্ত হয়ে পড়ে। কেন্টের বই দেখবেন খুব সুন্দরভাবে এটা লেখা আছে যে কলসিন্থের ব্যক্তি কিভাবে সৃষ্টি হয়। রুগী মনে হয় চারিপাশের লোকজন তার দুর্বলতা সবাই লক্ষ্য করছে এবং তার সম্বন্ধে খারাপ আলোচনা করে। এই পরিস্থিতি ক্রমশই বর্ধিত আকারে উত্তানুভূতি প্রবণ এবং উত্তেজনা প্রবণ হয়ে পড়ে। স্নায়বিক উত্তেজনা প্রবণ হয়ে পড়ে, সে সর্বদাই বিরক্ত এবং বিক্ষুব্ধ মনোভাবে থাকে। সে এইভাবে ধীরে 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 অসুস্থ হয় এবং প্রতিক্রিয়া স্বরূপ দৈহিক ও মানসিকভাবে খারাপ আচরণগুলো প্রকাশ পায়। আর দৈহিক ভাবে সাধারণত কলসিন্থে সব থেকে বেশি আক্রমণ করে ইন্টেস্টাইনকে, পাকস্থলীকে সব থেকে বেশি আক্রমণ করে, মাথাকেও আক্রমণ করে এবং মানসিকভাবে সে বিক্ষুব্ধ হয়ে যায়। এ তো গেল কলসিন। কলসিন বোঝা গেল কিনা? স্ট্যাফিসিগ্রিয়া সেম। আমরা যখনই বলি যে আপনার অবরুদ্ধ ঘৃণা মিশ্রিত ক্রোধের ফলে সৃষ্টি পীড়া হলেই আমরা স্ট্যাফিসিগ্রিয়াকে চাপিয়ে দিই। স্ট্যাফিসিগ্রিয়ার যে প্রতিক্রিয়া সেটা সম্বন্ধে আপনাকে
ভালোভাবে ধারণা রাখতে হবে, না হলে স্ট্র্যাপিসিগ্রিয়াকে ব্যবহার করতে পারবেন না। স্ট্র্যাপিসিগ্রিয়া মানে সেম কন্ডিশনে আপনার কলোসিন যে কন্ডিশনে নিজে পীড়িত হচ্ছে, স্ট্র্যাপিসিগ্রিয়া সেম কন্ডিশনেই পীড়িত হয়, কিন্তু স্ট্র্যাপিসিগ্রিয়া কখনোই উগ্রতা দেখাবে না। যে ব্যক্তির সাথে ঝামেলা হয়েছে তার তার অনুপস্থিতিতেও, অন্য কোনো জায়গাতে তার অনুপস্থিতিতে অন্য কারো কাছে যখন সেই সম্বন্ধে বর্ণনা দেয়, তাকে সম্মান করেই বর্ণনা দেয়, অসম্মান করে না। কলসিন্থ অসম্মান করে। তো এইরকম নির্যাতন, এইরকম ঝামেলা, এরকম অশান্তির মধ্যে সমস্ত ওষুধগুলোকে ফেলে দেন। ফেলে দিয়ে একটা একটা করে ওষুধের প্রতিক্রিয়াকে আপনারা বোঝার চেষ্টা করুন। তাহলে প্রতিটা ঝামেলা, অশান্তি, ব্যবসার চাপ, কাজের চাপ, পরিবারের চাপ, চাকরির জায়গাতে চাপ, নানান চাপের ফলে যে পীড়াগুলো সৃষ্টি হচ্ছে এবং মন মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে, সেই সব প্রতিক্রিয়া থেকে আপনারা সহজেই মেডিসিন গুলো নির্বাচন করতে সক্ষম হবেন। আমার একটি পেশেন্ট ছিল, সেই পেশেন্টের সমস্যা হচ্ছে ইম্পর্টেন্সে, কমপ্লিট ইম্পর্টেন্সে। একটু বয়স খেয়ে বিয়ে করেছে, একটু বয়স করে বিয়ে করেছে, কমপ্লিট ইম্পর্টেন্সে। তা সে নতুন বিয়ে করেছে, মাস 2-3 হলো, কিন্তু বিয়ের পরে সে অকার্যকরী হয়ে পড়েছে। এটা নিয়ে সে অনেক টেনশন করছে, অনেক দুশ্চিন্তিত, ভীষণ ভাবে দুশ্চিন্তিত। এবং সে মনে মনে অ্যালোপ্যাথি চিকিৎসা করেছে, আয়ুর্বেদিক চিকিৎসা করেছে, কিছুতেই কিছু করতে পারেনি সাময়িক উপশম ছাড়া। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই আহ সমস্যার জন্য নিজের মনে কেমন লাগে। তখন সে খুব মানে রাগান্বিত মুখাভাবে বলছে যে আমার ভীষণ ভাবে রাগ ধরে, প্রচুর রেগে যাই আমি, প্রচন্ড রেগে যাই, আমার ভালো লাগে না কিছু। কেন রাগ হয়? নিজেকে তখন ছোট মনে হয়, নিজেকে ছোট লাগে। এই ছোট মনে হওয়ার জন্য সে প্রচন্ড ভাবে রেগে যায়, ক্রুদ্ধ হয়ে যায়। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে এটার জন্য কি কারণ। সে বললো কারণ তো আমি কিছু বলতে পারবো না, কোনো কারণ তো আমার কাছে তেমন কিছু নাই। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি করেন। তার কাপড়ের ব্যবসা আছে। তো ব্যবসার জায়গাতে তার কোনো সমস্যা আছে কিনা। তিনি বললেন হ্যাঁ সমস্যা আছে। বিষয়টা কি না, প্রচুর চেষ্টা করেছেন ব্যবসাটাকে বড় করার জন্য, কিন্তু সে ব্যবসাটাকে প্রতিষ্ঠিতই করতে পারেনি, ব্যবসাটাকে সে প্রতিষ্ঠিতই করতে পারেনি। কেন সে প্রতিষ্ঠিত করতে পারেনি? সে কয়েকটি ঘর বানিয়েছে নিচে দোকান করার জন্য। তো একটি ঘর অন্য এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন, সেই ব্যক্তিও আপনার কাপড়ের ব্যবসা করে। এখন সেই ব্যক্তি হচ্ছে পাশের গ্রামের মানুষ, সে এই গ্রামে এসে ওর ঘর ভাড়া নিয়ে সে কাপড়ের দোকান করেছেন। তো তার কাছে লোকজনের প্রচুর ভিড়, সে দোকান থেকে দেখে, টুকটুক টুকটুক করে দেখে এর দোকানে কোনো খরিদ্দার আসছে না। তার যে নিকটতম আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার বন্ধুরা, তার চেনা পরিচিত সমস্ত লোকজনগুলো যাদের উপর ভরসা করে সে দোকানটা করেছিল, তারা সবাই ওই দোকানে চলে যাচ্ছে কাপড় চোপড় কিনতে। বলছে আমার কাছে কেউ আসে না। এইগুলো দেখে আমার প্রচুর রাগ হচ্ছিল, প্রচন্ড রাগ হচ্ছিল এইগুলো দেখে। তো আমি বললাম যে তাহলে এটা নিয়ে এখন মন মেজাজ কেমন আছে? প্রচুর টেনশনে আছি। কি ভাবছেন তাহলে? বলছে দুটো বিষয় আমি ভাবছি, হয় ওর সঙ্গে ঘর নিয়ে নেব, আর না হলে আমি ব্যবসা পরিবর্তন করব, তাছাড়া সম্ভব নয়। তো আমি যখন বললাম যে ঘর চাইলেই তো আর ফেরত পাবেন না, কেননা আপনারা তো এগ্রিমেন্ট করেছেন।
এগ্রিমেন্টের মেয়াদ শেষ হবে, তারপরে তো সে ঘর ফেরত দেবে, তার আগে তো আপনাকে ঘর ফেরত পাচ্ছেন না। সেটা তো ঠিকই, সেই জন্য ভাবছি যে ওর মেয়াদ শেষ হলে ঘর তো ওকে দেবোই না, আর আমি ব্যবসাটাকে চেঞ্জ করব। তো আহ বরাবর আপনি কেমন প্রকৃতির মানুষ সেটা বলুন। তো তখন বললেন যে সে প্রচুর কর্মঠ, প্রচুর কাজ করে এবং জীবনে উন্নতি করার জন্য তার আপ্রাণ চেষ্টা, প্রচুর পরিশ্রম করেছে, তারপরে এই বাড়িটা সে বানিয়েছে। তারপরে এখন সেই পরিশ্রমের কাজ বন্ধ করে এখন কাপড়ের ব্যবসা করে একটা আরামে ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু সেটা তার হয়নি। আর এটার জন্য তার ভীষণভাবে মন খারাপ, সবসময় দুশ্চিন্তা টেনশন চলতে থাকে, কোনো কিছু ভালো লাগে না, রাতেও ভালো লাগে না, সবসময় চিন্তা হয় যে সমস্ত উম মানে আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার সবাই তারা সব ওখানে চলে যাচ্ছে, আমার কাছে কেউ আসছে না, তাদের উপরও ভীষণভাবে ক্ষোভ হচ্ছে, ভীষণভাবে রেগে যাচ্ছে। কেসটা হচ্ছে এগুলো, এই হলো কেস। এখন বউর সঙ্গে, নতুন বউ তারপরও তার সঙ্গে খুব রাগারাগি করছে, তো এর রাগারাগি হয়ে যাচ্ছে, সে গম্ভীর ভাবে থাকছে, কথা বলতে ভালো লাগছে না, সে একটা কথা জিজ্ঞাসা করলেই এর ভিতরে ভিতরে প্রচুর রেগে যাচ্ছে, কথা বলতে একদমই রাজি নয়। তারপরে যদি কোনো কথার একটা জবাব দিতে হয়, তীক্ষ্ণ ভাবে জবাব দিচ্ছে। একটা বিশ্রী একটা ব্যাপার শুরু হয়ে গেছে। চিন্তা টেনশন সবসময় তার মাথার মধ্যে ঘুরছে, চিন্তা টেনশন সবসময় মাথার মধ্যে ঘুরছে। তার ইচ্ছা ছিল যে ব্যবসাটাকে অনেক বড় করব। বড় মানেই হচ্ছে কি, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে, অনেক টাকা পয়সা সে উপার্জন করবে, অনেক ব্যবসাটা অনেক বড় করার অর্থ হচ্ছে এটা। তো সেখানে দেখা যাচ্ছে যে পাশের লোকজন বড় ব্যবসা করার একই ব্যবসা করার ফলে সমস্ত খরিদ্দার তার কাছে চলে যাচ্ছে, এর কাছে আর কোনো খরিদ্দার আসছে না। এই জন্য সে ভীষণ ভাবে ক্ষুব্ধ, ভীষণ ভাবে রেগে যাচ্ছে, সে কথা বলতে চায় না, কিন্তু এই কথা সে কাউকে বলে না। এখন সে মনে মনে প্ল্যান করেছে যে হয় ওর সঙ্গে দোকানটা নিয়ে নেব মেয়াদ শেষ হয়ে গেলে, আর না হলে আমি ব্যবসাটাকে চেঞ্জ করবো, অন্য কোনো ব্যবসা করব। এই সব টেনশন পেরেশানিতে সে, তার ওদিকে তো আর খেয়াল নেই, যার জন্য ইম্পর্টেন্স হয়ে গেছে, তার তো আর ওইদিকে কোনো খেয়াল নেই। কি মেডিসিন বলেন? এটাও একটা নির্যাতন, মানসিক নির্যাতন, এটাও হলো একটা মানসিক নির্যাতন। ওই যে বিষয়, এখানে কি বলেছি, ওই যে বিষয়, ব্যবসা, এইসব বিভিন্ন পরিস্থিতি থেকে যখন পরিস্থিতি যখন খারাপের দিকে চলে, সেইখান থেকে বিক্ষুব্ধ হয়ে পীড়ার সৃষ্টি হয়। এগুলোও একটা জ্বালা, এগুলোও একটা যন্ত্রণা। ওই ব্যবসা তাকে যন্ত্রণা দিচ্ছে। এটাও নির্যাতন। বলুন কি মেডিসিন এখানে? এটা কি মেডিসিন? কি মেডিসিন হবে বলেন? লাইকোপোডিয়াম বলছেন? ডাক্তার সরোয়ার জাহান লাইকোপোডিয়াম? আচ্ছা, আর কেউ?
অ্যাসিড ফস। অ্যাসিড ফস আর কি? স্ট্যাফিসেগ্রিয়া। অ্যাসিড ফস, স্ট্যাফিসেগ্রিয়া, সালফার, স্ট্যাফি, ফজলুর রহমান ব্রায়োনিয়া, সরোয়ার জান, ডাক্তার সরোয়ার জান, লাইকোপোডিয়াম। আপনাদের এই মেডিসিন গুলো হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, সব মানে গুলিয়ে ফেলছেন, একদমই গুলিয়ে ফেলছেন। অ্যাসিড ফসে কোনো জায়গায় আছে যে সে এরকম ভাবে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে? তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করার মতো যে সাহস, শক্তি, ক্ষমতা, এগুলো কি অ্যাসিড ফসে রয়েছে? কোথাও লেখা আছে? মেট্রামেটিকার নিজের থেকে বানিয়ে বললে তো হবে না। স্ট্র্যাপিসিগ্রের সম্বন্ধে একটু আগেই বলা হলো, আর সেই ভুলটা আবার খন্দকার এমডি আহাদ আবার সেই একই ভুল। স্ট্র্যাপিসিগ্রিয়া সে অত্যন্ত নিপাট ভদ্রলোক, সে টোন কখনো হাই করে না, আর এখানে সে প্রচন্ড মানে বিষয়টা প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠেছে। সেই স্ত্রীর সঙ্গেও কথা বলতে চাইছে না, যদি কথা বলতে বাধ্য হয় তো সে মানে সাংঘাতিক ভাবে প্রতিক্রিয়া প্রকাশ করছে, সবসময় একটা বিরক্তকর মিজাজে রয়েছে। মানুষ হিসেবে কি সে প্রচন্ড মানে কর্মঠ মানুষ, প্রচন্ড কর্মঠ মানুষ। সে জীবনে কিছু করতে চায়, ব্যবসা বড় করতে চায়, অনেক পরিশ্রম করে সে বাড়িটা করেছে। এখন সেই পরিশ্রমের, কষ্টকর পরিশ্রমের কাজ ছেড়ে ব্যবসা করবে, নিজের ঘর বানিয়েছে, নিজের ঘরে ব্যবসা করে মানে কম পরিশ্রমের মধ্যে দিয়ে সে এখন ব্যবসাটাকে অনেক বড় করার পরিকল্পনা নিয়ে সে ব্যবসাটা শুরু করেছে। কিন্তু পাশের লোকটার ব্যবসাটা তুঙ্গে চলছে, আর এর ব্যবসাটা ঠিক মতো চলছে না। এই জন্য সে প্রচন্ড ভাবে রেগে গেছে। ডাক্তার ওয়াহিদ বাবু বলছেন নাক্সভম। ব্রায়ো হতে পারে? কি করে হতে পারে ব্রায়োনিয়া? ব্রায়োনিয়া কোথায় রয়েছে যে ব্রায়োনিয়া এত মানে খুব তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারে? ব্রায়োনিয়া একটা খিটখিটে ইরিটেবিলিটি, এই ফিলিংস গুলো বুঝতে হবে। এটার মাধ্যমেই বলা হচ্ছে যে ফিল দ্য পেশেন্ট। ব্রায়োনিয়া কোনো জায়গাতে আপনার তীব্র রাগ, ক্ষোভ, প্রতিক্রিয়া এসব ও কোথাও দেখায় না। ও হচ্ছে আপনার বিনীত ভাবে কথা বলার মানুষ, বিনীত ভাবে। স্বভাবটা হচ্ছে, আমি বলছি, ও হচ্ছে হিউমিলিটি, হিউমিলিটি স্বভাবের মানুষ। হিউমিলিটি, হিউমিলিটি, HUMILITY, হিউমিলিটি। হিউমিলিটি হচ্ছে আপনার বিনীত, নম্র ভাবে, নতজানু হয়ে, সেই জায়গা থেকে সে একটু খিটখিটে হয়ে যায়, জাস্ট একটু খিটখিটে হয়ে পড়ে।
এত রাগ দেখানোর ক্ষমতা ব্রাউনের নেই। এই ব্যক্তিত্বকে ভালোভাবে না বুঝলে তো সিমিলিমাম হবে না। ডাক্তার ওয়াহিদ বাবু সঠিক অ্যান্সার দিয়েছেন। ডাক্তার ওয়াহিদ বাবু সঠিক অ্যান্সার দিয়েছেন। বিষয়টা কি হচ্ছে, এবার আপনি ব্যাখ্যাতে আসুন। তার আগে বলি, যারা এইখানে আপনি ঘন ঘন অল্প অল্প পরিমাণে নিষ্ফল মলত্যাগের প্রত্যাশা করেন, তারা ব্রাউনে জীবনে ব্যবহার করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এটা এসব কেস তাদের জন্য নয়। ঘন ঘন নিষ্ফল মলত্যাগের প্রতিক্রিয়া, তারও ব্যাখ্যা রয়েছে, মেটাফরিক্যালি মানে রয়েছে। যদি প্রকৃতপক্ষে কোনো মানে ফিজিক্যাল সিমটমের উপরে এই লক্ষণ কোথাও থেকে থাকে, তাহলে তো সোনাই সোহাগা। নাক্স ভূমিকার লক্ষণের সঙ্গে যদি ওই লক্ষণ থাকে, মানসিকতার সাথে যদি ওই লক্ষণ থাকে, তবে সেটা ব্যবহার হবে, নচেত নয়। সে দিনে যতবারই পায়খানায় যাক, আর ততবারই মল ত্যাগে যাক, আর যতবারই নিষ্ফলে ফিরে আসুক, ব্যবহার করলে সাময়িক প্রসূম হতে পারে অথবা সাপ্রেসড হতে পারে, রুগী সারবে না। এখানে বিষয়টা কি হচ্ছে এই ব্যক্তির জন্য, ভালো করে বুঝুন। আপনারা কমেন্টে ফটাফট কমেন্টে লিখবেন। দুজন পাশাপাশি একই ব্যবসা করছে, পাশের জনের ব্যবসাটা তুঙ্গে চলছে, এর ব্যবসাটা চলছে না। এই না চলার জন্য ওই ব্যক্তির উপর এই পেশেন্টের ভীষণভাবে ক্ষোভ হয়ে গেছে, ভীষণভাবে রাগ হচ্ছে। এই রাগ হবার পিছনে কারণ কি? এই রাগের পিছনে একটি অনুভূতি লুকিয়ে রয়েছে, একটি দোষ বা গুণ যাই বলেন না কেন, সেটা লুকিয়ে রয়েছে। সেইটা কি? এটা আপনাকে তো সে বলবে না যে ওই ব্যক্তির উপরে আমার এটা হচ্ছে, যার জন্য আমার খুব রাগ হচ্ছে, তা তো বলবে না। আপনাকে তো এই সম্বন্ধে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে এই বিষয়টা কি। পাঁচশো জনের ব্যবসা তুঙ্গে চলছে, এর ব্যবসাটা চলছে না, আবার তারই ঘর সেই পরে পরে মার খাচ্ছে। তার তাকে তার কাছে যখন দেখছে যে তার প্রতিবেশীটা, বাড়ির পাশের লোকটা তার কাছে কাপড় কিনতে যাচ্ছে, তার আত্মীয়, একেবারে নিকটতম আত্মীয় তার কাছে কাপড় কিনতে যাচ্ছে, এই দেখে তার ভিতরে আরো বেশি রাগ হচ্ছে। এটাকে কি বলা হয়? বাংলাতেই বলুন, এটাকে কি বলবো? বলুন, এটাকে কি বলবো? জেলাস। ইয়েস, এটা জেলাস, এটা হিংসা। এটা হিংসা। কিরকম হিংসা? আমাদের একটা রুব্রিক রয়েছে, জেলাসি ডিউরিং ড্রাঙ্কেননেস। জেলাসি ডিউরিং ড্রাঙ্কেননেস। জেলাসি ডিউরিং ড্রাঙ্কেননেস, অর্থাৎ নেশা, মানে নেশাকর কোনো জিনিস খেলে যখন সে নেশাগ্রস্ত হয়ে যায়, ঠিক সেই রকম অবস্থাতে তার ভিতরে জেলাসি চলে এসছে। একটা নেশাকর মানুষ যেমন উন্মত্ত হয়ে যায়, সেই উন্মাদকর হিংসা, উন্মাদকর জেলাসি ওই ব্যক্তির মধ্যে চলে এসছে। চূড়ান্ত ভাবে এই লক্ষণটি প্রকাশ পেয়েছে। এটা জেলাসি ডাঙ্কেননেস ডিউরিং, জেলাসি ইম্পর্টেন্সি উইথ, জেলাসি ইম্পর্টেন্সি উইথ, ইম্পর্টেন্সি উইথ জেলাসি, জেলাসি উইথ ইম্পর্টেন্সি, জেলাসি উইথ ইম্পর্টেন্সি। ইম্পর্টেন্সি কি? হচ্ছে অক্ষমতা, ক্ষমতার অভাব, দুর্বল। এই দুর্বলতার সঙ্গে তার হচ্ছে জেলাসি। এখন অক্ষমতা কেন বলা হচ্ছে? অক্ষমতা কেন? ক্ষমতার অভাব। এই ক্ষমতার অভাব সে কি করে উপলব্ধি করলো?
সে সেটাকে ব্যবহার করেছে, ব্যবহার করে জানতে পেরেছে যে তার মানে সে যে তার যে ইচ্ছা, তার যে আশা, সেটা তার পূরণই হচ্ছে না, যার জন্য তার প্রচন্ড ভাবে হিংসা হচ্ছে। এখানে সহবাসের ব্যাপারটা নয়, মেটাফরিক্যালি ব্যাপারটা বুঝুন, মেটাফরিক্যালি বুঝুন। ইম্পর্টেন্স হচ্ছে ক্ষমতার অভাব থাকা সত্ত্বেও তার ক্ষমতার অভাব, ক্ষমতার অভাব থাকা সত্ত্বেও তার চাহিদাটা অনেক বেশি। এটা হচ্ছে ইম্পর্টেন্স। ক্ষমতার অভাব থাকা সত্ত্বেও তার চাহিদা অনেক বেশি। তাহলে এখানে তার ক্ষমতার অত্যন্ত অভাব, অর্থাৎ ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসাতে যেভাবে উন্নতি করার পরিকল্পনা করেছিল, উন্নতি করার স্বপ্ন দেখেছিল, সেই উন্নতি বা সেই পরিকল্পনা করার ক্ষমতা তার নেই, সে পারছে না। অথচ পাশের জন একজন সে দারুণ ভাবে এই ব্যবসাটার উন্নতি করতে পারছে, এটাকে দেখে তার সাংঘাতিক ভাবে তার জেলাসি হচ্ছে, হিংসা হচ্ছে। এই জন্য হিংসার সাথে অক্ষমতা। তোমার ক্ষমতা থাকে তুমিও করো উন্নতি, ব্যবসার উন্নতি তুমিও করো, তো আমার উপর হিংসা করছো কেন? ব্যাপারটা হচ্ছে এটা, তোমার করার ক্ষমতা নেই অথচ হিংসা করছো। জেলাসি, ইম্পর্টেন্স উইথ জেলাসি উইথ সেক্সুয়াল এক্সাইটমেন্ট, জেলাসি উইথ সেক্সুয়াল এক্সাইটমেন্ট, অর্থাৎ যৌন উত্তেজনার সঙ্গে জেলাসি। যৌন উত্তেজনাটা কি? যৌন উত্তেজনা বা সেক্সুয়াল এক্সাইটমেন্টটা হচ্ছে, সেক্সুয়াল ব্যাপারটা হচ্ছে একটা প্রবল আশা, প্রবল ইচ্ছা, প্রবল আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাকে সে দমন করতে পারে না এবং সেটাকে কার্যকরী করতে বাধ্য হয়, কার্যকরী করতে বাধ্য হয়। এটা হচ্ছে সেক্সুয়াল, এটা হচ্ছে সেক্স। সেক্স মানে শুধু ইন্টারকোর্স করা নয়, এটা হলো সেক্স। তো এইটাকে এবার আপনি অনুভূতিতে নিয়ে আসেন, মেটাফরিক্যালি একটা অনুভূতিতে নিয়ে আসেন। মেটাফরিক্যালি অনুভূতিতে নিয়ে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার কোনো কিছু একটা করার মানে সাংঘাতিক ভাবে ইচ্ছা রয়েছে, সাংঘাতিক ভাবে চূড়ান্ত আকাঙ্ক্ষা রয়েছে, অভিলাষ রয়েছে, কিন্তু সে সেটা পারছে না। সেটা হলো তার ব্যবসা। ব্যবসাটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে, এটাই হলো তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট। তা সেটা পারছে না, যার জন্য অন্যের উন্নতি দেখে তার জেলাসি হচ্ছে। এটা হলো তাই। অ্যাঙ্গার অ্যান্সার হোয়েন অবলাইগ টু, সে গুম হয়ে গেছে, ট্যাসিটার্ন, অ্যাঙ্গার ট্যাসিটার্ন হয়ে গেছে, গুম হয়ে গেছে, তার আর কথা বলতে ভালো লাগছে না, রিজার্ভ হয়ে গেছে, চাপা হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, মরুজ হয়ে গেছে, গোমরামুখ হয়ে গেছে। তার স্ত্রী যখন কোনো কথা জিজ্ঞাসা করছে সে উত্তর দিতে চাচ্ছে না, বিরক্ত হচ্ছে, ভালো লাগছে না, সবসময় বিরক্ত, সবসময় বিরক্ত। এটা হচ্ছে মুড রিপালসিভ, বদমেজাজের সঙ্গে সবসময় বর্তমান থাকা মুড রিপালসিভ। কিন্তু তার বউ যখন ফোর্স করছে, তার স্ত্রী যখন ফোর্স করছে, কয়েকবার প্রশ্ন করছে, উত্তর দিতে বাধ্য হলে খুব বিরক্তর সঙ্গে তীব্রভাবে প্রতিক্রিয়ার সাথে অ্যান্সার দিচ্ছে। অ্যাঙ্গার অ্যান্সার হোয়েন অবলাইগ টু, অর্থাৎ অ্যাঙ্গার হোয়েন অবলাইগ টু অ্যান্সার, উত্তর দিতে বাধ্য হচ্ছে যখন, তখন সে প্রচন্ড ভাবে রেগে যাচ্ছে। মুড রিপালসিভ, যেটা বললাম, সবসময় বদমেজাজের সঙ্গে থাকছে। অ্যাম্বিশন ইনক্রিজ টু মেক মানি, অ্যাম্বিশন ইনক্রিজ টু মেক মানি, অর্থাৎ টাকা উৎপাদন করার জন্য, টাকা অর্জন করার জন্য তার বিশাল অ্যাম্বিশন রয়েছে। তো অ্যাম্বিশন থাকলে তো তাকে অনেক চড়াই উতরাই পার করে, অনেক প্রতিবন্ধকতা পার করে, অনেক কঠিন পরিশ্রম করে তারপরে তো সেই লক্ষ্যে পৌঁছাতে হবে, সেটাই তো অ্যাম্বিশন। আপনি অ্যাম্বিশন করলেন আর নাকে সর্ষে তেল দিয়ে ঘুমালেন আর বলছেন আমার বিশাল একটা অ্যাম্বিশন রয়েছে, এটা অ্যাম্বিশন নয়।
কঠোর ও কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে অনেক বন্ধুর পথ পাড়িয়ে তার লক্ষ্যকে অর্জন করার জন্য যে কঠোর পরিশ্রম, সেটাই হলো অ্যাম্বিশন। একই লক্ষ্য, সেটাই হলো অ্যাম্বিশন। সেই অ্যাম্বিশনকে পাওয়ার জন্য সে কঠিন পরিশ্রম লাগিয়ে দিয়েছে। তো ব্যবসাটা অনেক বড় হলে তার কি লাভ? ব্যবসাটা অনেক বড় হলে অনেক টাকা হবে। অ্যাম্বিশন ইনক্রিজ টু মেক মানি। অর্ডেন্ট, অত্যন্ত উৎসাহের সঙ্গে, অত্যন্ত উৎসাহের সঙ্গে কাজে লেগে থাকা। উৎসাহ সে হারায়নি, উৎসাহ হারায়নি। কখনো সে উৎসাহ হারিয়ে ফেলে যে আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, আমি আর কিছু করবো না, সব ছেড়ে দেবো, এরকম নয়। দরকার হলে ওর কাছ থেকে ঘর কেড়ে নেবো, ওকে ব্যবসা করতে দেবো না, ব্যবসাটা আমার হাতে থাকবে। আর যদি সেটা না হয় তাহলে ব্যবসা চেঞ্জ করবো, অন্য ব্যবসা করব, তবে ব্যবসা করব। আর্ডেন্ট, পজিটিভ। দেখেন, এটাও একটা যন্ত্রণা। ব্যবসা না চলাটাও পুরুষ মানুষের কাছে বা ব্যবসায়িকের কাছে একটা বড় যন্ত্রণা, নির্যাতন, অত্যাচার। তো এইভাবে প্রত্যেকটা মানুষ নির্যাতনের মুখে তার স্বভাবের অনুকূলে প্রতিক্রিয়া প্রকাশ করে। স্ট্র্যাটেজিকলি এক ধরনের প্রতিক্রিয়া দেখালো, কলসিন্থ আরেক ধরনের প্রতিক্রিয়া দেখালো, আপনার নাগভূমিকা এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদি ক্যামোমিলা হতো তাহলে সে কি প্রতিক্রিয়া দেখাতো? সে নিশ্চয়ই কোমরে ফাঁসর বেঁধে, ফাঁসর আমাদের আঞ্চলিক ভাষা ফাঁসর, ফাঁসর বলে, জানি না এটা কি শব্দ। অর্থাৎ মেয়েরা যে কাপড় পরে, সেই কাপড়ের যে উম অন্য মাথা যেটা থাকে শরীরের সঙ্গে পেঁচানো, সেই মাথাটাকে কষে শরীর দিয়ে কোমরের কাছ দিয়ে মানে পেঁচিয়ে নিয়েছে, বেঁধে শক্ত করে, এইবার ঝগড়ায় নেমে পড়লো। ক্যামোমেলা হলে ওরকম প্রতিক্রিয়া দেখাবে, সরাসরি মুখের ওপরেই জবাব দেবে। যেহেতু সে প্রচন্ড ঝগড়াটে, প্রচন্ড জেদি, তাহলে কি শুধু এরাই করবে? যদি ইগনিশিয়া ওই রকম পরিস্থিতির মুখোমুখি থাকে, নেট্রামিওর, অ্যাব্রোটেনাম, চায়না, আপনি অ্যাকোনাইটকেই ধরুন না কেন, অ্যাকোনাইট যদি এইরকম পরিস্থিতির সঙ্গে বাস করে, তাহলে তার মধ্যে থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসবে? প্রতিটা ফ্যামিলিতে এখন নির্যাতন চলছে। হয় বউর দ্বারা শাশুড়ি নির্যাতিত হচ্ছে, শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে, না হলে শাশুড়ি শ্বশুরের দ্বারা বউ নির্যাতন হচ্ছে, সন্তানের দ্বারা পিতামাতা নির্যাতিত হচ্ছে, না হয় পিতামাতার দ্বারা সন্তান নির্যাতিত হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে নির্যাতনের, নির্যাতন নির্যাতন নির্যাতন, প্রতিটা বাড়িতে এখন নির্যাতনের খনি হয়ে গেছে। তো সেই সব জায়গা থেকে প্রতিটা ব্যক্তি তার স্বভাবের অনুকূলে যে প্রতিক্রিয়া প্রকাশ করে, তার ভিত্তিতে আপনাকে ওই ব্যক্তির মেডিসিন নির্বাচন করতে হবে, সেটাই হবে তার সদৃশ ওষুধ বা সিমিলিমাম মেডিসিন। আমি এরকম ভাবে আলোচনা করি এই জন্য যে আপনাদেরকে সব মেডিসিন শিখিয়ে দেব, এটা সম্ভব নয়। আসলে এইগুলো, প্রতিটা মেডিসিনকে এইভাবে আপনাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, তাহলে সিমিলিমার মেডিসিন নির্বাচন করা সম্ভব হবে। আর তখনই হোমিওপ্যাথির যে আরোগ্য নীতি, হোমিওপ্যাথির যে আরোগ্য, তার স্বাদ বা মজাটা উপলব্ধি করা যাবে, নচেত নয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। আমার এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। আপনারা চাইলে সেখান থেকে আরো অনেক ভিডিও রয়েছে, সেখানে ভিডিওটা দেখতে পারেন। এবং অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আলোচনা কেমন লাগলো? আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়া হয়, এগুলো সপ্তাহে একটা করে লাইভে আপনাদের সমস্ত মেডিসিন গুলো যে পড়িয়ে দিতে পারবো তা সম্ভব নয়। আমার একটি স্পেশাল গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, সেখানে অনেক মেডিসিন প্রতি সপ্তাহে মেডিসিন পড়ানো হয়। সেখানে আরো অনেক ডিটেলস
এবং কম্পারেটিভলি পড়ানো হয়। যদি কেউ আপনার টেলিগ্রাম গ্রুপে পড়াশোনা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রচুর কেস রয়েছে, প্রচুর কেস, সাকসেস কেস, প্রচুর কেস। আমি কেসগুলো সব মুখ না দেখিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করব, মুখ দেখাবো না, কোনো কেসের মুখ দেখাবো না। সেই সাকসেস কেসগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসতে আমি চেষ্টা করব, কোনো কেসের মুখ দেখানো হবে না। আপনারা দেখবেন কত জটিল জটিল কঠিন কঠিন কেসগুলো কিভাবে সাকসেস হচ্ছে। তো আলোচনা কেমন লাগলো আপনারা আপনাদের মতামত একটু জানাবেন। কেমন লাগলো আলোচনা, মতামত জানাবেন। তো ঠিক আছে, চলুন আজ এ পর্যন্ত। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।